আচ্ছা, শুরু করি। তাহলে আগের দিন আমরা ফাইনালি দেখেছিলাম শেষ পর্যন্ত পাস ট্রানজিস্টরের ব্যাপারে, এবং আমরা দেখছিলাম যে পাস ট্রানজিস্টর আমরা বানাতে পারি একটা এনমস দিয়ে। যদি সিম্পল একটা এনমস ব্যবহার করি, তার গেট, ড্রেন আর সোর্স, ড্রেনের ইনপুট দিয়ে যদি আমি সোর্স থেকে আউটপুট নেই, তাহলে আমরা আর গেটে কন্ট্রোল সিগন্যালটা যদি দেই, তাহলে মোটামুটি পাস ট্রানজিস্টর এনমস ব্যবহার করে আমরা কাজ করাতে পারছিলাম এই এনমসটাকে। যদিও এর মধ্যে কিছু ইস্যুস আমরা দেখছিলাম যে আমরা যখন আমাদের এই ড্রেনের মধ্যে 1 ভোল্ট বা ভিডিডি দিয়েছিলাম, তখন গেইটে 1 ভোল্টের জন্য আমরা দেখলাম যে আমাদের সোর্স নোডে বা টার্মিনালে ইভেন্চুয়ালি পুরো গেট ভোল্টেজটা পাচ্ছি না। গেট ভোল্টেজ যেটা ছিল 1 ভোল্ট, সেটা আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছিলাম যে গেইটে একটা থ্রেশহোল্ড পরিমাণ পটেনশিয়াল ড্রপ হয়ে সে সেটা আলটিমেটলি এই সোর্সে আসে। এটা আমরা দেখেছিলাম। আবার দেখেছিলাম যে যদি আমাদের এমন হয় যে আলটিমেটলি কোনো পার্টিকুলার গেইটে আমরা যদি 1 ভোল্ট দেই, আর যদি আমরা দেখতে চাই যে আমাদের সে ড্রেনে এটাকে সোর্স দিয়ে, এখানে যদি আমি ড্রেন লিখে বলি যে ড্রেনে আমাদের 1 ভোল্ট আছে একটা ক্যাপাসিটরে চার্জ হয়ে, তাহলে আমরা দেখছিলাম যে উপরে যখন এই ড্রেন দিয়ে কারেন্ট ফ্লো করে সোর্স টার্মিনালকে আমরা চার্জ করার চেষ্টা করছিলাম, সেটা সর্বোচ্চ এই পটেনশিয়াল পর্যন্ত আসে। দ্যাট মিনস গেটে যা আছে তা থেকে ভিটিএন পরিমাণ ড্রপ হয়ে সর্বোচ্চ সেই পটেনশিয়ালটা আমরা ভি আউটে পাই। আর দেখছিলাম যে যখন আমরা গেটে 1 ভোল্ট দিয়ে তার ড্রেনে 1 ভোল্ট আছে, এখন এটাকে ডিসচার্জ করাবো, তখন ইভেন্চুয়ালি পুরোটা ডিসচার্জ হয়ে এই ড্রেন পটেনশিয়াল কিছু সময় পরে 0 ভোল্ট হয়ে যায়। এর অর্থ আমরা এখান থেকে কনক্লুশনে আসছিলাম যে আমাদের এনমসটা হচ্ছে যখন চার্জ করছিল তার জন্য বেটার চার্জিং কম্পোনেন্ট না, যখন চার্জ করছিল তখন বেটার চার্জিং কম্পোনেন্ট না। সো এই জন্য আমরা বলেছিলাম যে এটা হচ্ছে উইক ওয়ান। কিন্তু যখন ডিসচার্জের কেসটা ছিল, তখন আমরা দেখছিলাম যে কমপ্লিটলি ডিসচার্জ করতে পারে। তাই আমরা এটাকে বলছিলাম গুড জিরো বা স্ট্রং জিরো। এই কনক্লুশন কি সবার ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমাদের এনমসটা ইভেন্চুয়ালি আমরা গেটে যাই দিচ্ছি না কেন, তা থেকে থ্রেশহোল্ড পরিমাণ ড্রপ করে আমরা আলটিমেটলি তার সোর্সে পাচ্ছিলাম। তাহলে এখন আমরা এরকম একটা কনফিগারেশন দেখেছিলাম আগের দিন, যেখানে গেটে 1 ভোল্ট দিয়েছি এবং বলছি যে আমাদের এনমস এর থ্রেশহোল্ড আমরা মোটামুটি এই কোর্সে 0.3 ধরেই কাজ করব, এবং তার ড্রেনে আমি ধরেন 1 ভোল্ট দিয়েছি, আর এখানে সোর্সে কিছু পটেনশিয়াল আসবে। আমরা বলছিলাম যে যদি আমরা এটাকে অন্য একটা গেটের কানেক্ট করি যার ড্রেনেও আগে থেকে 1 ভোল্ট দেয়া, এবং তারপর যদি আমরা এই পয়েন্টকে অন্য আরেকটা গেটে কানেক্ট করি যার ড্রেনে অলরেডি 1 ভোল্ট দেয়া, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা ধরেন সোর্স 1, এই নোডটা হচ্ছে সোর্স 2, আর এই নোডটা হচ্ছে সোর্স 3। কনসিডার করছি এই নোডে একটা পার্টিকুলার ক্যাপাসিটর আছে সিএল। তাহলে এখন এই সোর্স 3 টার্মিনালের পটেনশিয়াল কত হবে? কেউ কি বলতে পারেন? আচ্ছা, একজন বলছেন 0.4। 0.4ই যে হবে এটা কি সবাই
ক্লিয়ার নাকি এর চাইতে বেশি হবে না এর চাইতে কম হবে? স্যার 0.1। আচ্ছা, একজন বলেছিলেন 0.4, এখন একজন বলছেন 0.1। আচ্ছা, আমরা তাহলে দেখি কত হয়। ঠিক আছে, তবে যারাই এই ভ্যালুগুলো বলছেন তারা অ্যাটলিস্ট কাছাকাছি গেছেন বা ঠিক হয়েছে, কারণ আপনারা অনেকটা বুঝতে পেরেছেন বলে এটা বলতে পেরেছেন, বা অন্যরা যারা চিন্তা করছেন তারাও ঠিক পথেই আছেন মোটামুটি। তার মানে এই ভ্যালুগুলো আমরা কিভাবে অনুমান করছি বা বলছি, আমরা স্টেপ বাই স্টেপ গেলে বুঝবো যে আসলে এই দুটোর মধ্যে কোনটা ঠিক। ধরেন আমাদের এখানে আমরা গেটে 1 ভোল্ট দিয়ে শুরু করেছি, আর শুরুতে আমাদের ড্রেনের পটেনশিয়াল ছিল 1। তো আমরা একটু আগে দেখলাম যে আমরা গেটে যতটুকু দিব এন মস হচ্ছে উইক 1। সো আলটিমেটলি সোর্সে থ্রেশহোল্ড পরিমাণ ড্রপ হয়ে পটেনশিয়ালটা আসবে। তার মানে এই পয়েন্টের পটেনশিয়ালটা দাঁড়াচ্ছিল, থ্রেশহোল্ড হচ্ছে 0.3, তো 1 থেকে 0.3 বিয়োগ করে আমরা পেয়েছিলাম 0.7। এখন যখন আমি এই 0.7 দিয়ে এই সেকেন্ড গেটকে এনাবল করেছি, এই গেট 2 কে এনাবল করেছি, তখন তার ড্রেনে আগে থেকে 1 ভোল্ট দেয়া আছে। তাহলে গেট 2 কে এনাবল করেছি 0.7 দিয়ে, তাহলে তার সোর্সে কত পটেনশিয়াল আসবে? 0.7 মাইনাস 0.3, দ্যাট মিনস এই গেটে পটেনশিয়াল আসবে 0.4 ভোল্ট। এখন এই 0.4 ভোল্ট আর এইখানে ড্রেনে দেওয়া আছে 1 ভোল্ট, তাহলে এই 0.4 স্টিল অন করতে পারবে এই গেট 3 কে, বিকজ 0.4 এখনো 0.3 যেটা আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ তার চাইতে বড়। সো সে স্টিল গেট 3 কে অন করতে পারবে। হাউএভার পটেনশিয়ালটা এখানে এখন দাঁড়াচ্ছে আলটিমেটলি কত? 0.4 দিয়ে আপনি অন করেছেন, সো আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে 0.4 মাইনাস 0.3, দ্যাট মিনস 0.1 ভোল্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আরেকটা এভাবে লাগাই এবং এটাকে গেট 4 বলি, এখানে যদি আমরা 1 ভোল্ট দেই এবং ওই সোর্স টার্মিনালের পটেনশিয়ালকে এখানে এনে কানেক্ট করে দেই, এবং তারপর বলি এই সোর্স থেকে আপনি পটেনশিয়াল নেবেন যেটা সোর্স 4, এবং প্রশ্ন হচ্ছে সোর্স 4 এর পটেনশিয়াল কত। এখন বলতে স্যার পারবেন কত গ্রাউন্ড, আসবে এটা? স্যার আচ্ছা, গ্রাউন্ড। আচ্ছা, এর না, কারণ অন হবে এখানে না। আমরা স্যার এটা জিরো অন আসবে হবে, স্যার। রাইট, কারণ এখানে Zero। 0.1 ভোল্ট মানে হচ্ছে, রাইট রাইট, এটা থ্রেশহোল্ড পটেনশিয়ালের নিচে আছে। যেহেতু নিচে আছে তার মানে এটা আলটিমেটলি কাট অফ রিজিয়নে চলে গেছে, অর্থাৎ এখানে কোনো কারেন্ট কন্ডাক্ট করছে না। আগের পটেনশিয়াল যদি 0 থেকে থাকে তাহলে এখন এখানে 0 ভোল্ট থাকবে। এই জিনিসটা অনেকেই অ্যান্সার দিয়েছেন, তার মানে তারা বুঝতে পেরেছেন। অন্যরা যারা চিন্তা করছেন তারা একটু দেখেন এটা কি বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন বা না পারেন তাহলে বলেন, তা না হলে নেক্সট ইয়েতে যাই। মোটামুটি কনসেপ্ট খুবই সহজ, মানে এখানে ডিফিকাল্ট কোনো কিছু নাই। সো আমাদের কনক্লুশন ছিল এনমস এর ক্ষেত্রে এটা ইভেন্চুয়ালি গুড 0 বা স্ট্রং 0, কিন্তু এটা হচ্ছে উইক 1। 1টা অতটা ভালো করতে পারছে না, থ্রেশহোল্ড পরিমাণ ড্রপ হয়ে যাচ্ছে। এখন যদি একটা পিমস এর ক্ষেত্রে আমরা কনসিডার করি, তাহলে সেটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের গেইটে 0 ভোল্ট দেয়া, এবং আমরা এখন তো সোর্সে দিয়ে রাখবো 1 ভোল্ট, এবং আমাদের কনক্লুশন ছিল যে তার যে ড্রেইনটা আছে সেই ড্রেইনের মধ্যে লোড ক্যাপ থাকলে এই সোর্সে 1 ভোল্টের জন্য ড্রেন পুরোপুরি 1 ভোল্ট পাচ্ছিল। আমরা আগের দিন দেখেছিলাম, বিকজ ভিজিএস সবসময়, সরি ভিএসজি সবসময় 1 ভোল্টে স্টিক করে আছে। এটা সবসময় থ্রেশহোল্ড পটেনশিয়ালের যে ভ্যালু 0.3। কেন? কারণ আগেই বলেছিলাম যে পিমস এর থ্রেশহোল্ড পটেনশিয়াল নেগেটিভ, এবং আমরা বলেছিলাম যে আমরা এই কোর্সে তার পটেনশিয়ালকে ফর দ্য টাইম বিং মাইনাস 0.3 ধরে কাজ করব। এখান থেকে তার অ্যাবসলিউট ভ্যালুটা নিলে সেটা পজিটিভ আসছে। এই পজিটিভ ভ্যালু চাইতে ভিএসজি 1 ভোল্ট সবসময় বেশি থাকে একটা পিমস এর ক্ষেত্রে চার্জিং এর সময়। সো এই কারণে আমাদের ড্রেইন পটেনশিয়াল 1 ভোল্ট পর্যন্ত পৌঁছাতে পারছিল, তাই আমরা বলছিলাম এটাকে একটা স্ট্রং 1। আর আমরা উল্টা কেসটা যখন দেখছিলাম, তার মানে আমরা দেখছিলাম যে আমাদের সোর্সে যদি ক্যাপ 1 ভোল্ট স্টোর করা থাকে আর ড্রেন টার্মিনালকে যদি আমরা গ্রাউন্ড করে দিই, তাহলে ইভেন্চুয়ালি সোর্স টার্মিনালের পটেনশিয়াল কমে কমে আমরা দেখছিলাম যে যখন আমাদের এই ভিএসজি কমছিল, তা কমে কমে যখন ভিএসজির ভ্যালুটা
0.3 অথবা ভি থ্রেশহোল্ড PMOS এর থ্রেশহোল্ড পটেনশিয়ালের ভ্যালুর সমান হয়ে যায়, তখন ইভেন্চুয়ালি চ্যানেলটা আর কন্টিনিউ করতে পারছিল না, চ্যানেলটা ডিসকন্টিনিউ করছিল। অর্থাৎ ভিএসজি 0.3 এর চাইতে আর নিচে নামতে পারছিল না। এর মানে সে কখনোই জিরোতে পৌঁছাতে পারবে না। যেহেতু জিরোতে পৌঁছাতে পারছিল না, তাই আমরা এটাকে বলছিলাম উইক জিরো। সো কনক্লুশন ছিল স্ট্রং ওয়ান এবং উইক জিরো একটা পিমস এর ক্ষেত্রে। এনমস যা পেয়েছেন তার ঠিক উল্টা। তার অর্থ আমাদের কনক্লুশন আমরা বললাম যে এনমস হচ্ছে স্ট্রং কার ক্ষেত্রে, জিরোর ক্ষেত্রে, আর পিমস হচ্ছে উইক, সরি দুটোই স্ট্রং Weak লিখি zero. তাহলে। হ্যাঁ এক্সাক্ট, মানে হচ্ছে স্ট্রং দুটা লিখেই হচ্ছে কনসিডার করা সহজ। স্ট্রং দুটাকে নিয়ে কম্পেয়ার করছি। সো এনমস স্ট্রং পেয়েছি জিরোর ক্ষেত্রে, পিমস স্ট্রং পেয়েছি ওয়ানের ক্ষেত্রে। তো এই কনক্লুশনের জন্য আমরা যখন আমাদের আউটপুট নোডকে চার্জ করতে চাই, আমরা চার্জ করব স্ট্রং ওয়ান দিয়ে। তাই আমরা একটা পিমস কে ভিডিডির সাথে কানেক্ট করে দেই, যাতে করে সে স্ট্রংলি চার্জ করতে পারে। আর ডিসচার্জ করার জন্য এনমসটা স্ট্রং জিরো, তাই আমরা যখন আমাদের ডিসচার্জিং নেটওয়ার্কটা আঁকি, ওটাকে এনমস দিয়ে আঁকি। এই জন্য এরকম হয় দেখতে, নিচে দেই এনমস যেটা হচ্ছে ডিসচার্জ করবে নেটওয়ার্কটা, আর উপরে দিয়ে পিমস নেটওয়ার্ক যেটা হচ্ছে চার্জ করবে, কারণ এটা ফুল সুইং এ কাজ করতে পারে। ঠিক অপোজিটটা যদি আমরা দেখি, তাহলে সেই অপোজিটটা ফিগারটা দাঁড়ায় এরকম। এই সার্কিটও কাজ করবে, কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে আমার ঠিক শিওর না যে আমি আপনাকে আগের দিন বলেছিলাম কিনা। এটা সমস্যা কি আগের দিন বলেছিলাম কি সমস্যা হবে? জি স্যার 0.3 থেকে 0.7 পর্যন্ত আর কি আউটপুটটা হবে। রাইট, এটা হচ্ছে 0.7 থেকে 0.3 এই সুইং এ কাজ করবে। এর পক্ষে ফুল সুইং এ যাওয়া সম্ভব না। এর পক্ষে ফুল সুইং এ যাওয়া সম্ভব না, বিকজ আলটিমেটলি আপনার এই আউটপুটটা যেহেতু চার্জ হচ্ছিল এন মস দিয়ে, সে সর্বোচ্চ 0.7 পর্যন্ত চার্জ হতে পারে। আর ডিসচার্জ হচ্ছিল পি মস দিয়ে, সে সর্বনিম্ন 0.3 পর্যন্ত নামতে পারে, এর চেয়ে নিচে নামতে পারে না। সো এটা হচ্ছে তার ভোল্টেজ সুইং। আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি এই সবই তো রিক্যাপ, আগের জিনিস রিক্যাপ করলাম। আলটিমেটলি এখানে নতুন কিছু নাই। তাহলে এখন আমরা এই এনমস আর পিমস দুইটার তো দুই রকমের পাস ট্রানজিস্টরের দুই রকমের সুবিধা দুই রকমের অসুবিধা। তাহলে ধরেন আমরা চাই যে আমরা এমন কোনো কিছু কনস্ট্রাক্ট করব যেটা আমার মোটামুটি ইউনিভার্সালি কাজ করবে, মানে হচ্ছে ফুল সুইং এ আউটপুটকে চার্জও করবে, ফুল সুইং এ আউটপুটকে ডিসচার্জও করবে। বাট আমাদের কন্ট্রোলিং কনসেপ্টটা এখানে থাকবে আগের মতো, মানে হচ্ছে আমরা পাস ট্রানজিস্টরের কনসেপ্টটা ইউজ করব, কিন্তু চাচ্ছিলাম যে ফুল সুইং যাতে করে পাই চার্জিং এবং ডিসচার্জিং এর সময়। এই জন্য আমরা এরকম একটা সার্কিট কনস্ট্রাক্ট করার চেষ্টা করতে পারি। মানে হচ্ছে একটা এনমস আর একটা পিমস কে আমি লাগিয়ে দিলাম একসাথে, যাতে করে আমি এখানে ভি ইন দিব আর এখানে ভি আউট দিব। এর উদ্দেশ্য হচ্ছে যে আমার ভি ইন এর উপর ডিপেন্ড করে ভি আউট কে যদি চার্জ করতে হয়, তাহলে আমরা পিমস এর হেল্প নিব। আর যদি ডিসচার্জ করতে হয়, তাহলে আমরা এনমস এর হেল্প নেব। তাহলে এই সার্কিটটাকে আমরা বলছি ট্রান্সমিশন গেট। এটাকে আমরা বলছি ট্রান্সমিশন গেট। এবং ইভেনচুয়ালি ট্রান্সমিশন গেট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কন্ট্রোলিং সিগন্যাল দুইটা একত্রে এসে কাজ করতে হবে, যাতে করে আমরা ইভেনচুয়ালি যদি আমরা চাই ইনপুট এর উপর ডিপেন্ড করে আউটপুটকে চার্জ অথবা ডিসচার্জ করব। সো দুইটা কন্ট্রোলিং সিগন্যাল, আমরা একই কন্ট্রোলিং সিগন্যাল দিয়ে দুইটা, একটা এনমস আর একটা পিমস কে একত্রে অন এবং অফ করার চেষ্টা করছি, একত্রে অন এবং একত্রে অফ করার চেষ্টা করছি। বিকজ এখানে একত্রে অন আর একত্রে অফ করার সাথে স্ট্যাটিক সিমস এর একত্রে অন অথবা অফ করার কোনো সম্পর্ক নাই। বিকজ স্ট্যাটিক সিমস যখন আমরা আগে পড়েছিলাম, সেখানে কিন্তু একত্রে অন করে ফেললে ইভেন্চুয়ালি ভিডিডি থেকে গ্রাউন্ডের মাঝখানে একটা পাথ তৈরি হয়, কিন্তু এখানে সেই স্কোপটা নাই, কারণ এখানে আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে
একটা ড্রেনে আর একটা সোর্সে, মানে হচ্ছে এনমস এর ড্রেনটা এখানে আর পিমস এর সোর্সটা এখানে। তো তাদের ইনপুট আমরা ইনপুট দিচ্ছি, একত্রে দুই পাথেই আমাদের কারেন্ট কন্ডাক্ট করবে, দুই পাথেই কারেন্ট কন্ডাক্ট করবে। আপনার আমরা ভি ইন এর মধ্যে 1 ভোল্ট দিয়েছি, আমাদের তখন গেইটে এনমস এর গেইটে দিতে হবে 1 ভোল্ট, আর পিমস এর গেইটে দিতে হবে অন করার জন্য 0 ভোল্ট। তার মানে আপনি এই গেইটে এনমস এর গেইটে যা দিয়েছেন, পিমস এর গেইটে দিতে হবে তার অপোজিট সিগন্যাল। যেমন ধরেন আপনি এখানে যদি 1 ভোল্ট দেন আর যদি আপনি পিমস এর 0 ভোল্ট দেন, তাহলে ইভেন্চুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এনমস এবং পিমস দুটাই অন হচ্ছে। আবার যদি আমরা এনমসে 0 ভোল্ট দেই আর পিমসে 1 ভোল্ট দেই, তার মানে দুটোই কিন্তু ইভেন্চুয়ালি বন্ধ হচ্ছে। অর্থাৎ আপনার কন্ট্রোলিং সিগন্যালটা হবে, আপনি এনমসে যে সিগন্যালটা দিবেন, ধরেন কন্ট্রোল করছি এস দিয়ে, তাহলে পিমসে যে সিগন্যালটা দিবেন সেই সিগন্যালটা হবে এস বার। অর্থাৎ ট্রান্সমিশন গেট যখন আপনি কনস্ট্রাক্ট করবেন, তখন আপনার এনমস এর যে কন্ট্রোলিং সিগন্যাল এবং পিমস এর কন্ট্রোলিং সিগন্যাল একটা কমপ্লিমেন্ট হবে। আচ্ছা, আমরা যদি শুরু করি এই ইনপুটে 1 ভোল্ট দিয়ে, এখানে 1 ভোল্ট দিয়ে, তাহলে এই 1 ভোল্টের উপর ডিপেন্ড করে আমরা আউটপুটটা কোন অবস্থায় কার থেকে কারেন্ট পাচ্ছে সেটা যদি দেখতে চাই, আউটপুটটা এই ইনপুট 1 ভোল্টের জন্য শুরুর দিকে আপনার এনমসটাও অন, আপনার পিমসটাও অন। তার মানে উভয়ই কারেন্ট কন্ডাক্ট করবে, খুব ভালো একটা কন্ডাক্টিং পাথ পাবে, এবং ভি আউটটা দ্রুতই 0 থেকে বাড়তে বাড়তে ভিটিএন, ভিজিএস মাইনাস ভিটিএন, এটা পর্যন্ত পৌঁছে যাবে। খুব দ্রুতই সে এই 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 পার্টিকুলার অবস্থা পর্যন্ত পৌঁছে যাবে, যখন আপনার ইভেন্চুয়ালি মানে সোর্স পটেনশিয়ালটা বাড়ছে। আপনার যখন সোর্স পটেনশিয়ালটা বাড়তে বাড়তে এই ভিজিএস মাইনাস ভিটিএন ইকুয়াল টু 0 হয়ে যাবে, দ্যাট মিনস ভিএস যখন 0 থেকে শুরু করে বেড়ে বেড়ে আমাদের ওই গেট পটেনশিয়াল যা ছিল তার চাইতে এনমস এর থ্রেশহোল্ড ড্রপ পরিমাণ বাড়া পর্যন্ত এনমস এবং পিমস দুটাই কন্ডাক্ট করবে, অর্থাৎ দ্রুত কন্ডাকশন হবে, খুব ফাস্ট চার্জিং হবে। এই পয়েন্টে পৌঁছে যাওয়ার পরে দ্যাট মিনস 0 ভোল্ট থেকে শুরু করে 0.7 ভোল্ট পর্যন্ত দুটাই অন ছিল, এন প্লাস পি দুটাই অন ছিল। জাস্ট 0.7 এর পর থেকে, এই 0.7 এর পর থেকে 1 ভোল্ট পর্যন্ত শুধু পিমস কন্ডাক্ট করে আপনার এই আউটপুটকে চার্জ করবে, 1 ভোল্ট বানাবে। অর্থাৎ 0 থেকে এই 0.7 পর্যন্ত এন আর পি উভয়ই অন ছিল। যখনই আপনার এই 0.7 এ পৌঁছে গেল, তখন কিন্তু এনটা বন্ধ হয়ে গেছে, পি স্টিল অন আছে, এবং তার উপর ডিপেন্ড করে আমাদের আউটপুটটা 0.7 থেকে 1 ভোল্ট পর্যন্ত পৌঁছাতে পারবে। ট্রান্সমিশন গেটে দুটাকে একত্রে অন রাখার কারণে আমরা এই বেনিফিটটা পাচ্ছি। এটার সাথে স্ট্যাটিক সিমস এর কনফ্লিক্টের কোনো স্কোপ নাই। ওখানে এট এ টাইম যে কোনো একটা অন রাখতে হতো, এখানে দুটাকে অন করে আমরা একত্রে খুব ফাস্ট চার্জিং অথবা ডিসচার্জিং করতে পারছি। মানে এখন আমরা চার্জিংটা দেখলাম যে খুব দ্রুত 0.7 মধ্যে উঠে গেছে, অর্থাৎ খুব দ্রুত 70% পটেনশিয়ালতে পেয়ে গেছে। আপনার থ্রেশহোল্ড যদি আরো কম হয়, তাহলে আপনি আরো দ্রুত হচ্ছে ওই, ধরেন থ্রেশহোল্ড আপনার বললাম 10%, দ্যাট মিনস 0.1 ভোল্ট, তাহলে আপনার 0.9 ভোল্ট পর্যন্ত উঠে যেতে সে খুব দ্রুত, কারণ উভয় পাথই পাচ্ছে, দ্রুত কন্ডাক্ট করে ওই পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এটাকে সবাই বুঝতে পেরেছেন? ট্রান্সমিশন গেট চার্জ করছে কোন পথ দিয়ে কতক্ষণ? সবাই আছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই ট্রান্সমিশন গেটকে যদি আমরা ডিসচার্জ করানোর জন্য কাজ করতে চাই, ধরেন এখানে আপনার 1 ভোল্ট আগে থেকেই ছিল, আপনি এই এস এ দিয়ে রেখেছেন 1, এস বারে দিয়ে রেখেছেন, এস 1 হওয়ার কারণে এস বার এখন 0। তাহলে এখন আমরা এই নোডকে, সে আমাদের ভি, যেটা ভি1 নোড, এই ভি1 নোডে আগে থেকে 1 ভোল্ট আছে, আমরা এখন এই নোডটাকে ডিসচার্জ করব, বিকজ আমরা অপোজিট নোড ভি2 কে গ্রাউন্ড করে রেখেছি। এখন ভি1 এ 1 ভোল্ট আছে, তো ভি1 এ যখন 1 ভোল্ট আছে, এর অর্থ আমাদের এই এনমস এর গেট আর পিমস এর গেট উভয় তো আলটিমেটলি এনাবল অবস্থায় আছে। এটা হচ্ছে আপনার এনমস এর ড্রেন, আর এই পয়েন্টটা হচ্ছে আপনার
PMOS এর সোর্স, এই পয়েন্টটা হচ্ছে PMOS এর ড্রেইন, আর এই পয়েন্টটা হচ্ছে NMOS এর সোর্স। তো আমাদের ইভেনচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এটা ড্রেইন, আর NMOS এর ক্ষেত্রে গেট আর সোর্স সবসময় ফিক্স হয়ে আছে, গেট 1 এ আছে আর সোর্স সবসময় 0 তে আছে, তার মানে এটা সবসময় অন থাকতে পারবে। VGS কোনদিন এখানে ভ্যারি করছে না, যেহেতু VGS ভ্যারি করছে না তার মানে এটা সবসময় অন থাকছে। সো এই ডিসচার্জ হওয়ার পুরোটা সময় NMOS টা অন থাকছে। কিন্তু PMOS এর ক্ষেত্রে আমরা একটু আগে জানি, অ্যানালাইসিস দেখেছি যে আমাদের এই সোর্স পটেনশিয়ালটা কমতে শুরু করবে, 1 থেকে কমতে থাকবে। সো কমতে কমতে যখন 1 ভোল্ট থেকে কমতে কমতে থ্রেশহোল্ড পর্যন্ত কমে আসবে, অর্থাৎ 0.3 পর্যন্ত কমে আসবে, এই পুরোটা সময়ে আপনার N প্লাস P দুটাই অন ছিল। যখন সে 0.3 তে পৌঁছে যাবে, তখন এই পার্টিকুলার ট্রান্সমিশন গেটের জন্য আমরা দেখব যে 0.3 থেকে 0 পথে PMOS টা ইভেন্চুয়ালি বন্ধ হয়ে যায়, শুধু NMOS টা অন থাকবে, PMOS তখন অফ। অর্থাৎ 1 থেকে 0.3 নামার সময় আপনি দুইটা পাথ পেয়েছেন কন্ডাক্ট করে ডিসচার্জ করতে, আর 0.3 থেকে 0 তে নামার জন্য শুধু NMOS ডিসচার্জ করে দিয়েছে। সো ফাস্ট ডিসচার্জিং হচ্ছে আপ টু 30% বা থ্রেশহোল্ড পটেনশিয়াল পর্যন্ত। এভাবে একটা ট্রান্সমিশন গেট ইভেন্চুয়ালি ডিসচার্জিং পথে কতটুকু সময় NMOS এবং PMOS থাকে, এবং কিছু সময় পরে PMOS বন্ধ হয়ে শুধু NMOS ডিসচার্জ করে দেয়। সো উভয়ের পাথটার বেনিফিট সে পাচ্ছে। ইভেন্চুয়ালি ট্রান্সমিশন গেটের সুবিধা হচ্ছে আপনার পাস ট্রানজিস্টরের চাইতে এখানে আপনার নাম্বার অফ গেটের সংখ্যা বেড়ে গেল, কোন কোন ডিজাইনের উপর ডিপেন্ড করে হয়তো বা দ্বিগুণ হবে, কোন কোন ডিজাইনের উপর ডিপেন্ড করে দ্বিগুণের চাইতে একটু কম হবে। তার উপর বাট সুবিধাটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ সুইংটা এখন আমরা ফুল সুইংই পাবো, 0 থেকে 1 এবং 1 থেকে 0 পাবো। যেখানে আমাদের পাস ট্রানজিস্টরের ক্ষেত্রে আইদার 0 থেকে 0.7 এরকম পেতাম, অথবা 0.3 থেকে 1 পেতাম, ওই লিমিটেশন গুলো ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে নাই। ঠিক আছে। হাউএভার ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে আপনার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যার মধ্যে অন্যতম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার এখানে শুধু কন্ট্রোলিং সিগন্যাল এস থাকলেই হবে না। দেখেন আমরা কিন্তু S12 বসিয়েছি, তার মানে আপনার শুরুতেই একটা ইনভার্টেড সিগন্যাল লাগবে, যেটা আপনার কন্ট্রোলিং সিগন্যালের ইনভার্সন। অর্থাৎ আপনার একটা ইনভার্টার এমনিতেই বাই ডিফল্ট লাগছে এখানে। তার অর্থ আমরা যদি চট করে S12 লিখে কম্পিউটেশন করি, দেখে মনে হচ্ছিল মাত্র দুইটা ট্রানজিস্টর দিয়ে কাজ হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু এখানে আপনার লেগেছে মিনিমাম নাম্বার অফ ট্রানজিস্টর হচ্ছে 4টা। ঠিক আছে। সো ইভেন্চুয়ালি এরকম আরো অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট এটা অন্যতম একটা ডিসঅ্যাডভান্টেজ, আপনার এখানে ইভেন্চুয়ালি নাম্বার অফ গেটের সংখ্যা বাড়বে বা ট্রানজিস্টর সংখ্যা একটু বাড়বে, বাট ফুল সুইং স্যার পাচ্ছেন, এটা একটা বেনিফিট। জি বলেন। স্যার আমরা যদি ট্রান্সমিশন গেটে মানে চার্জিং এর জন্য দুইটা পি একসাথে মানে এই কনফিগারেশনেই এখানে একটা পি আর একটা এন আছে, আমি যদি দুইটা পি জি। একসাথে ইউজ করতাম চার্জিং এর ক্ষেত্রে আর ডিসচার্জিং এর হ্যাঁ, ক্ষেত্রে যদি দুইটা এন একসাথে ইউজ করতাম তাহলে সমস্যা কি ছিল? সেক্ষেত্রে তো আমার মানে এফিসিয়েন্সিটা আরো বেড়ে যেত না? আচ্ছা, আপনি চার্জিং এর ক্ষেত্রে দুইটা পি একসাথে ব্যবহার করবেন, ডিসচার্জিং এর ক্ষেত্রে দুইটা এন একসাথে ব্যবহার করবেন। জি স্যার, কারণ মানে এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে 100% কাজ করতেছে, একটা 70% কাজ করতেছে। তা আমার হ্যাঁ। আর ওখানে আমার দুইটা 100% কাজ করবে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে আপনি দুইটা পি কে একসাথে দিবেন, দুইটা এন কে একসাথে দিবেন, তো এদের গেটের সিগন্যাল কি কেমন হবে? ইনভার্টেড সিগন্যাল দিবেন গেটে? না স্যার, সেম সিগন্যাল দিব, ইনভার্টেড সিগন্যালও লাগবে না আমার, মানে ইনভার্টারও লাগবে না সেক্ষেত্রে। রাইট। তার মানে আপনি এইমাত্র যে সার্কিটের কথা বললেন ওটা হচ্ছে স্ট্যাটিক সিমস, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি এইমাত্র যে সার্কিটের কথা মুখে ব্যাখ্যা করলেন, ওই সার্কিটে আমরা আগে পড়ে আসছি, স্ট্যাটিক সিমস, যেখানে আপনারা একটা পিমস দিয়ে চার্জ করেছেন আর একটা এনমস দিয়ে ডিসচার্জ করেছেন। কিন্তু ট্রান্সমিশন গেটের সুবিধাটা হচ্ছে যে ট্রান্সমিশন গেট দিয়ে সার্কিট ডিজাইন করলে কোনো কোনো সময় নাম্বার অফ ট্রানজিস্টরের সংখ্যা কমানো যায়। আমরা সামনে একটা সার্কিট দেখবো, যে সার্কিট আপনারা দেখবেন যে আমরা সে একটা মাস্ক কনস্ট্রাক্ট করব, সেই মাস্ক কনস্ট্রাক্ট করার সময় আমাদের পসিবলি নাম্বার অফ ট্রানজিস্টরের সংখ্যা কমবে। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। আমি আপনাকে একটা সার্কিট দেই। ধরেন, মানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন স্ট্যাটিক সিমস থেকে ট্রান্সমিশন গেটে যাব, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আপনি একটু আগে যে সার্কিটের কথা মুখে বললেন ওটা হচ্ছে আমাদের স্ট্যাটিক সিমস সার্কিট, যেখানে আমরা আলটিমেটলি শুধু পিমস রাখছি হচ্ছে চার্জ করার জন্য,
শুধু এনমস রাখছি আমরা ডিসচার্জ করার জন্য। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা তো শুধু স্ট্যাটিক সিমস পড়লেই হতো, ট্রান্সমিশন গেট আমাদের পড়ার দরকার কি? কারণ হচ্ছে যারা সার্কিট ডিজাইন করছেন তারা করতে গিয়ে দেখেছেন যে ট্রান্সমিশন গেট দিয়ে যখন আমরা সার্কিট ডিজাইন করি, এর ড্রব্যাক হচ্ছে যে এটা স্ট্যাটিক সিমস এর মতন সবসময় তার আউটপুট নোডটা ভিডিডি অথবা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে না, কখনো কখনো ফ্লোটিং থাকে, এই চান্স থাকতে পারে। এটা একটা বড় সমস্যা। প্রোভাইডেড আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার আউটপুটটা সবসময় ভিডিডি বা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, তার মানে হচ্ছে আপনার ক্যাপাসিটেন্সটা মানে আউটপুট ক্যাপাসিটেন্স ডিসচার্জ হয়ে যাওয়ার একটা চান্স আছে। প্রবলেম এরকম থাকলেও সুবিধা হচ্ছে সেখানে নাম্বার অফ ট্রানজিস্টর কোনো কোনো সার্কিটের ক্ষেত্রে ট্রান্সমিশন গেটে স্ট্যাটিক সিমস চাইতে অনেক কম লাগে। আবারও বলি, ট্রান্সমিশন গেট দিয়ে সার্কিট ডিজাইন করার সুবিধা হচ্ছে যে কোনো কোনো সার্কিটের ক্ষেত্রে, সব সার্কিট না কিন্তু, এবং এই জন্যই কিন্তু ট্রান্সমিশন গেট সবার জন্য ব্যবহার করব না। ট্রান্সমিশন গেট আমরা পড়ছি এই কারণে যাতে করে আমরা কোনো কোনো সার্কিটের ক্ষেত্রে ট্রান্সমিশন গেট দিয়ে ডিজাইন করলে তা স্ট্যাটিক সিমস এর জন্য যতগুলো নাম্বার অফ ট্রানজিস্টর লাগতো ট্রান্সমিশন গেটের জন্য তার চাইতে কম্পারেটিভলি কম লাগে। এই কারণে হচ্ছে আমরা ট্রান্সমিশন গেট পড়ছি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট যে কেন ট্রান্সমিশন গেট পড়ছি। আর ট্রান্সমিশন গেট এর চাইতেও নাম্বার অফ ট্রানজিস্টর কমানো যায় হচ্ছে পাস ট্রানজিস্টরের ক্ষেত্রে, কিন্তু প্রবলেম হচ্ছে পাস ট্রানজিস্টর ফুল সুইং এ কাজ করে না। তো যেখানে আমাদের ফুল সুইংটা লাগছে না, যেমন আমরা হয়তো বা সামনে ডি র্যাম পড়বো, সেখানে আপনি দেখবেন যে আমাদের কোনো কোনো জায়গায় ফুল সুইং লাগে না, বা সরি ডি র্যাম না, এস র্যাম পড়বো, সেখানে দেখবেন যে আমাদের ফুল সুইং সবসময় লাগে না, কারণ ওখানে আমাদের সেন্স অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা হচ্ছে ওই সুইংটা একটু নামলেই ক্যাপচার করে ফেলতে পারবো। তো ওই সকল সার্কিটের ক্ষেত্রে আমাদের আসলে স্ট্যাটিক সিমস সব জায়গায় লাগে না, সব জায়গায় আমাদের এই ট্রান্সমিশন গেটও লাগে না। সেখানে আমরা ওই শুধুমাত্র পাস ট্রানজিস্টর দিয়েই কাজ করতে পারি। ভোল্টেজ সুইংটা ওখানে পুরোপুরি শূন্য থেকে একে না উঠলেও বা এক থেকে শূন্যতে না নামলেও চলে। তো ওই সকল সার্কিটের জন্য আমরা পাস ট্রানজিস্টর দিয়ে সার্কিট ডিজাইন করতে পারি, সবার জন্য না। কিন্তু যেখানে আমার ফুল সুইং ও লাগবে, কিন্তু নাম্বার অফ ট্রানজিস্টর কমানোর একটা উদ্দেশ্য আছে, সেখানে আমরা ট্রান্সমিশন গেট ব্যবহার করার চেষ্টা করব। আর যেখানে আমার ফুল সুইং লাগবে এবং মেক শিওর করতে হবে যে সার্কিটের আউটপুটটা সবসময় আইদার ভিডিডি অথবা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সেখানে আমরা অবশ্যই স্ট্যাটিক সিমস ব্যবহার করব। বুঝতে পারছেন? ট্রান্সমিশন গেটে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে নাম্বার অফ ট্রানজিস্টরের সংখ্যা কমানো যায়। আর আপনি শুরুতে যে সার্কিটটা আমাকে মুখে বললেন, ওইটাই হচ্ছে আমরা এতদিন আসলে পড়ে আসছি, স্ট্যাটিক সিমস, যেখানে হচ্ছে ইভেনচুয়ালি আমরা পিমস দিয়েই হচ্ছে চার্জ করি এবং এনমস দিয়ে ডিসচার্জ করি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা সার্কিট দেখি, তাহলে এটা একটু ক্লিয়ার হবে। ধরেন আমরা চাচ্ছি একটা মার্কস ডিজাইন করতে, 2 to 1 মার্কস। এখন একটা 2 to 1 মার্কস যদি আমরা ডিজাইন করতে চাই, ধরেন তার ইনপুট আছে দুইটা, আমরা বলছি, আমি স্লাইড থেকে নিচ্ছি, তাই স্লাইডের নোটেশন ব্যবহার করছি, x0 আর x1, যার মধ্যে আমাদের একটা সিলেকশন পিন আছে s এবং আউটপুটটা হচ্ছে f। তাহলে এর জন্য আমাদের এক্সপ্রেশনটা দাঁড়ায় f সমান সমান ধরেন s বার x0 প্লাস s টাইমস x1, এটা। এখন বলেন তো এই জিনিসটাকে যদি আমরা স্ট্যাটিক সিমস দিয়ে ডিজাইন করতে যাই, তাহলে আমার নাম্বার অফ ট্রানজিস্টর কয়টা লাগবে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমরা সেশনটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। বেটার হচ্ছে আপনারা আবার নতুন করে জয়েন করেন, এটা আমরা ওইখানে দেখি উদাহরণটা। ঠিক আছে, আপনারা সবাই আবার নতুন করে জয়েন করেন।
আচ্ছা, আমাদের উদ্দেশ্য ছিল একটা টু টু ওয়ান মার্কস কনস্ট্রাক্ট করা। টু টু ওয়ান মার্কস মানে হচ্ছে একটা সিলেকশন পিন আছে, প্রোভাইডেড দুইটা ইনপুট, আর আমরা আউটপুটটা নিব এফ থেকে। এখন আপনারা এইটা আইদার কনস্ট্রাক্ট করার চেষ্টা করতে পারেন, অথবা আমরা কি করি, আমরা হচ্ছে ওই ডাবল বার ব্যবহার করি। ডাবল বার ব্যবহার করে একটা বারকে রেখে আরেকটা বারকে ইন্ডিভিজুয়ালি, এখানে যেমন করেছি এরকম ডাবল বার ব্যবহার করে একটা বারকে রেখে আরেকটা বারকে ইন্ডিভিজুয়ালি ডিস্ট্রিবিউট করে দিই ডিমর্গান ব্যবহার করে, মাঝখানে হচ্ছে অরের জায়গায় এন্ড করে বা এন্ডের জায়গায় অর করে। তারপর ইভেন্চুয়ালি ওখান থেকে আমরা যখন ওই বারটাকেও ইন্ডিভিজুয়ালি ডিস্ট্রিবিউট করে দিব, তখন আমরা পাবো হচ্ছে এস বার। ওই ডাবল বারের জন্য এস চলে আসছে, অর এক্স নট বার ওখান থেকে পাচ্ছি, আর এটা থেকে আমরা পাবো এস বার অর এক্স ওয়ান বার। এখন আপনারা ওই আমাদের আহ এই এটাকে কনস্ট্রাক্ট করতে পারেন শুরুর সিগন্যাল, অথবা এটাকে কনস্ট্রাক্ট করতে পারেন। এখন আমাকে বলেন তো, শুরুর এটাকে যদি কনস্ট্রাক্ট করতাম, নাম্বার অফ আমার ট্রানজিস্টর কয়টা লাগতো? আছেন কি আপনারা নাকি নাই? বলতে পারছেন না কেউ কয়টা লাগতো? 10টা হয়ে গেছে। স্যার এটার জন্য এই সংখ্যক লাগে না, কিছুতে কম করা যায়? এই চার প্রথমে লিখেছি হচ্ছে পিমস এর জন্য, আর নিচেটা হচ্ছে এনমস এর জন্য। শুধুমাত্র এই জিনিসটাকে কনস্ট্রাক্ট করতে গেলে এনমস এ লাগে চারটা, তাই তো? যেখানে আবার শুরুতে একটা এস বার লেগেছে আপনার, সো এস বার কে আনতে লাগে হচ্ছে আরো দুইটা। ইনভার্টার স্যার, আরো দুইটা স্যার। আর আউটপুটটাকে আবার ইনভার্ট করতে হবে, তার জন্য লাগবে আরেকটা ইনভার্টার। তাহলে এখান থেকে মোট লেগেছে আপনার কয়টা? স্যার 12টা। আমার হিসেবে তো 12টা আসছে, অন্য কারো হিসেবে কি এর চাইতে কম আসে হলে কিন্তু আমাকে জানাবেন। এখন আপনি যখন আপনি যদি বার দিয়ে এখানেও যান, তাহলে আপনার কয়টা লাগছে? বলেন তো ওটাতে কয়টা লাগবে? শুধু এই জিনিসটা কনস্ট্রাক্ট করতেই লাগে হচ্ছে 4 এবং 4। আর তার শুরুতে আপনার এস কে বার করতে লেগেছে দুইটা, এক্স জিরো কে বার করতে লেগেছে আরো দুইটা, এক্স ওয়ান কে বার করতে লেগেছে আরো দুইটা, ইজন্ট ইট? আমার ও লেখা স্যার, কিন্তু জি ভেরিফাই স্যার, করে জানাবেন। আমার জি লেখা কিন্তু স্যার। ভেরিফাই করে জানাবেন, আমি লেখা মানে যে ঠিক তেমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? So, এখানে লাগে 14টা। অবভিয়াসলি সার্কিটটা কনস্ট্রাক্ট করলে আরো ভালো বুঝতে পারতাম যে কটা লাগে, বাট এটা আমরা ইনিশিয়াল এস্টিমেশন 14টা। তো 12টা লাগছে, 14টা লাগছে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার অফ ট্রানজিস্টরের সংখ্যা। তাহলে এখন যদি আমরা এই সার্কিটটাকেই, বাই দ্য ওয়ে, ট্রান্সমিশন গেটের সার্কিট সিম্বল হচ্ছে এভাবে আঁকা হয়, একটু ক্লামজি টাইপের সার্কিট। এভাবে আঁকা হয়, যেখানে ধরেন এইখানে আমরা কন্ট্রোল সিগন্যাল দেই, ধরেন এখানে এস থাকা মানে এখানে আসবে এস বার, কন্ট্রোল সিগন্যাল দিব। আর এইদিকে ধরেন ইন হলে এখান থেকে নেব এক্স আউট। ঠিক আছে, এইভাবে একে নিয়েও আপনারা করতে পারেন, মানে এই ক্লামজি ওয়েতে, অথবা আরেকটা আঁকার ওয়ে আছে যেটা কম্পারেটিভলি ইজিয়ার, সেটা হচ্ছে এরকম। এভাবে একে যদি করেন তাহলে সমস্যা নেই, কোন কোন বইতে এভাবে আঁকা আছে সিম্বল, মানে হচ্ছে এটা এস, এটা এস বার, এক্স ইন, আর এখান থেকে এক্স আউট। আচ্ছা, এখন যদি আমরা তাহলে ট্রান্সমিশন গেট দিয়ে একটা সার্কিট দেখি,
আচ্ছা, যদি এই সার্কিটটার দিকে তাকাই আমরা, এইখানে এই সার্কিটের মধ্যে কয়টা ট্রানজিস্টর আছে? দুইটা। নাম্বার অফ ট্রানজিস্টর এখানে কয়টা? এইগুলা কিন্তু পাস ট্রানজিস্টর, এগুলো সরি, এগুলো এগুলো কিন্তু ট্রান্সমিশন গেট। সো এগুলো ট্রান্সমিশন গেট, এগুলো কিন্তু পাস ট্রানজিস্টর না, ট্রান্সমিশন গেট। চারটা। তো একটাতে হচ্ছে দুইটা দুই করে থাকলে হচ্ছে চারটা। প্রোভাইডেড কি করতে হবে আপনার? এস বার বানাতে হবে, ছয়টা না? এই এস বারটা অ্যাভেলেবল না, এটা তো বানাতে হবে, ঠিক আছে? এই জন্য বললাম ছয়টা। এখন এই সার্কিটের অপারেশনটা দেখেন, এস এবং এস বারের ভ্যালু, এস এর ভ্যালু হতে পারে 0 অথবা 1। দ্যাট মিন্স এস বার তখন হতে পারে 1 অথবা 0। তার জন্য আমার এফ এর ভ্যালুটা কত আসে? এর জন্য আমার এফ এর ভ্যালুটা কত আসে? এর জন্য আমার এফ এর ভ্যালুটা আপনারা যদি দেখেন, দেখেন এস যখন 0 ছিল, এস যখন 0, তখন ইভেন্চুয়ালি আপনার এখানে আপনি 0 দিচ্ছেন, এস বারটা তখন 1, তার মানে এই পয়েন্টে 1 পাচ্ছে, এখানে 0, এখানে 1। তার অর্থ কোনটা অন? এইটা অন, এটা কিন্তু অফ, বিকজ এখানে আপনার 0, এখানে আপনার 0, মাঝখানে আপনার 1 থাকার কারণে উপরেরটা অন, নিচেরটা কিন্তু অফ। সবাই ক্লিয়ার তো এটা? এই জন্য আমার আউটপুটে কিন্তু আসবে হচ্ছে শুধু x0, এটা আউটপুটে আসবে। আর যখন আপনি উল্টা কাজটা করবেন, এসে দিবেন 1, এসে দিয়েছেন 1, আর এস বারে আছে 0, এখানে আছে 0, তখন আপনার উপরেরটা হয়ে গেছে অফ, তখন নিচেরটা হয়ে গেছে অন। এই কন্ডিশনের জন্য নিচেরটা অন। অন থাকা মানে x1 টা আউটপুটে আসবে। তার অর্থ আপনি যখন এস এর ভ্যালু 0, x0 পাচ্ছেন, এস যখন 1, x1 পাচ্ছেন। কিসের মতন কাজ করছে? 2 to 1 মার্কসের মতন কাজ করছে। অর্থাৎ আপনার এখানে নাম্বার অফ ট্রানজিস্টর লাগলো 6টা। তো নাম্বার অফ ট্রানজিস্টর সংখ্যা কমে গেল। সুবিধা? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা তো সুবিধা। এখন আপনাদেরকে বলছি না, এই সার্কিটের আরেকটা সমস্যা আছে। এই সার্কিটের ইস্যুস থাকতে পারে, নাও থাকতে পারে, বাট থাকতেও পারে, ঠিক আছে? আপনারা ইস্যুটা খুঁজে বের করবেন। এই সার্কিটের ইস্যু থাকতেও পারে, নাও পারে। আপনারা একটু চেক করে দেখেন তো কোনো ইস্যু আপনারা পান কিনা এই সার্কিটে। আমি স্লাইডটা দিয়ে দিব, স্লাইডের মধ্যে সার্কিট আপনি পাবেন। দেখবেন যে এই সার্কিটের মধ্যে কোনো সমস্যা আপনি পান কিনা, কোনো সমস্যা কি সার্কিটে হয় কিনা, কোনো ফুল সুইং তৈরি করতে, 1-0 তৈরি করতে সমস্যা হয় কিনা, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমরা তাহলে আরেকটা সার্কিট দেখি, এই ট্রান্সমিশন গেট দিয়ে আরেকটা সার্কিট দেখি, এবং তারপর দেখবো ওই সার্কিটটা কি অপারেশন করছে। আচ্ছা, দেখি এই সার্কিটটা কি কাজ করছে। মাঝখানে এটার মধ্যে একটা উপরে পিমস ব্যবহার করেছে, একটা এনমস ব্যবহার করেছে। তার মানে, আচ্ছা, জি সরি, হ্যাঁ, উপরে একটা পিমস আছে, নিচে একটা এনমস আছে। পিমসটা হচ্ছে, আর এনমসটা কিন্তু স্ট্যাটিক সিমস না,
পিমস এনমস এখানে আপনারা দেখেন সিগন্যালটা কিন্তু তার ড্রেনেও আছে, একজনের মানে পিমস এর ক্ষেত্রে তার সিগন্যালটা সোর্সে আছে, এনমস এর ক্ষেত্রে সিগন্যালটা কিন্তু ইভেনচুয়ালি ড্রেনে আছে। সো এই জন্য এটা স্ট্যাটিক সিমসের মতন কাজ করছে না, কিন্তু এটা কাজ করছে পাস ট্রানজিস্টরের মতন। আর মাঝখানে আছে একটা ট্রান্সমিশন গেট। এখন দেখি এটা কি অপারেশনটা করছে। আর শুরুতে দেখেন আমাদের এর মতনই আছে, এর মতনই আছে, কিন্তু আমাদের বিটাকে কিন্তু আমরা বি বার করে নিয়ে ব্যবহার করেছি। বি একা নাই, তার পাশাপাশি বি বারও আছে। তার মানে শুরুতে একটা বি বার বানাতে হয়েছে, অর্থাৎ আমাদের দুটো ট্রানজিস্টর মিনিমাম লাগবেই শুরুতে। আচ্ছা, এর পাশাপাশি এখানে আর মোট কয়টা ট্রানজিস্টর আছে? ট্রান্সমিশন গেটের জন্য আছে হচ্ছে দুইটা, আর দুইটা পাস ট্রানজিস্টরের জন্য আছে আরো দুইটা। সো ইভেন্চুয়ালি এখানে নাম্বার অফ গেট হচ্ছে, নাম্বার অফ ট্রানজিস্টর হচ্ছে 6টা। এখন দেখি এটা কি অপারেশন দিচ্ছে আমাদেরকে। আমরা যখন এ আর বি এর ধরেন ট্রুথ টেবিল বানাই, 0 0 0 1 1 0 1 1, ধরেন এও 0 বিও 0, শুরুটা বলছি, এ 0 এবং বি 0, তার মানে হচ্ছে এখানে 0 আছে, আর বি 0 মানে হলো এখানে 0 আর বি বারটা হয়ে গেছে 1। এখন এই এ 0-র জন্য আমাদের ইভেনচুয়ালি বি বার তো 1, তো বি বার 1 থাকা মানে হচ্ছে আমাদের ট্রান্সমিশন গেটটা, আচ্ছা এখানে তো তার দেয়নি, সরি সরি সরি, হ্যাঁ আমাদের তো বি বারটা ইভেনচুয়ালি 1, তো বি বার 1 মানে হচ্ছে বি যেহেতু 0, তার মানে ট্রান্সমিশন গেটটা কিন্তু এখন অফ, এটা কিন্তু অফ। কিন্তু আমরা যদি উপরের এই অন্যান্য গুলোর দিকে তাকাই, পিমস এবং এনমস এর দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পিমস এর জন্য, এই পিমস এর জন্য 0 থাকার কারণে কিন্তু এটা অন, আর নিচের এনমসটা কিন্তু 0 থাকার কারণে অফ। তার মানে এটা অন আছে এবং সে ইনপুটে পাচ্ছে এই বি বারের 1, তাহলে এই বি বারটা আউটপুটে চলে আসতেছে, এফ পাচ্ছে ওই 1। সবাই কি বুঝতে পেরেছেন এফ কিভাবে 1 পেলো? স্যার এটা আবার একটু বলা যাবে? অবশ্যই। আমাদের এখানে দেখেন বি এর ভ্যালু হচ্ছে 0, তার মানে বি বার হচ্ছে 1। এখন বি যখন 0, তখন এই ট্রান্সমিশন গেটের দিকে যদি আপনি তাকান, এটা কিন্তু বন্ধ, কারণ এটার মধ্যে আমরা বি দেওয়া হয়েছে এন এ, আর বি বার দেওয়া হয়েছে পি তে, তো ইভেন্চুয়ালি এটা কিন্তু বন্ধ। এটা যেহেতু বন্ধ, আমাদের এটার দিকে তাকানোর দরকার নাই, আমরা পিমস আর এনমস যেটা ইন্ডিভিজুয়াল এখানে আমাদের পাস ট্রানজিস্টর আছে তার দিকে তাকাই। এই ইন্ডিভিজুয়াল পাস ট্রানজিস্টরের মধ্যে গেটে গিয়েছে আবার এ সিগন্যাল, যেটা হচ্ছে 0, তার মানে এই 0-র জন্য এনমসটা কিন্তু বন্ধ, এটা অফ। কিন্তু এই এ 0-র জন্য কিন্তু আপনার পিমসটা অন। তাহলে যখন পিমসটা অন, আপনার এই এফ কিন্তু ইভেনচুয়ালি পিমস এর উপরে যে সিগন্যালটা আছে বি বার, যেটা হচ্ছে 1, সেটাকে কিন্তু পাচ্ছে, সেটাকে পাচ্ছে জি না? স্যার। জি স্যার। তার মানে এফ কিন্তু 1, এবং 1 মানে কত, ব্র্যাকেটে কিন্তু 1 ভোল্ট পেয়েছে। আচ্ছা, এই প্রথম কেসটা দেখলাম, এখন পরের কেসটা দেখি। এখন হচ্ছে আমাদের 0 1, এটা, তার মানে এতে 0 ছিল, ঠিক আছে, বিতে এখন 1, সো এতে 0 আছে আছে, এখানে 0 আছে আছে, বি এখন হচ্ছে 1, তার মানে বি বারটা এখন 0। আচ্ছা, এতে 0 থাকা মানে আমার কোন পাস ট্রানজিস্টরটা অন হবে? এটা তো স্টিল অফ, এটা স্টিল অফ, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু স্টিল অন। আচ্ছা, এটা অন, এটা অন, এবং ইভেনচুয়ালি আপনার এই এর 0-র কারণে এটা অন থাকছে। এই অনের কারণে ইভেনচুয়ালি আপনার এই আউটপুট টার্মিনালটা কি পাচ্ছে? এই 0 পাচ্ছে। 0 পাচ্ছি। তো আউটপুট টার্মিনালটা যদি 0 পায়, সে আউটপুটকে 0 দিয়ে ডিসচার্জ করার চেষ্টা করবে। আচ্ছা, কতক্ষণ ডিসচার্জ করতে পারবে? এটা যদি 1 ভোল্ট থাকে, সে 0.3 পর্যন্ত ডিসচার্জ করে স্টাক হয়ে যাবে, আর নামতে পারছে না, তো কারণ এটা একটা পিমস, পিমস জি স্যার। তো ভালো ডিসচার্জ করে না, 0.3 থেকে স্টাক। কিন্তু ওই সময়ে
আমরা দেখি তো আমাদের এই ট্রান্সমিশন গেটের কি অবস্থা। ট্রান্সমিশন গেটের কিন্তু বি তে কি পাচ্ছিল, 1 পাচ্ছে। সো জি ট্রান্সমিশন স্যার, গেট কিন্তু বি তে 1 আর বি বারে 0, তার মানে এটা অন কিন্তু থাকবে। তখন অন। এটা অন থাকার কারণে কিন্তু এই নোডকে, কারণ এটার অপর প্রান্তে কি আছে, এখানে 0 আছে। এখন কিন্তু এফ কে ওই 0.3 এর এই পার্টটুকু কিন্তু সে ডিসচার্জ করার জন্য এই ট্রান্সমিশন গেটটা কিন্তু হেল্প করবে। সো সে কিন্তু ডিসচার্জ করে দিবে, তার মানে এটা 0 তে নামায় ফেলতে পারবে। 0 এবং লজিক ভ্যালু 0 এবং 0 ভোল্ট, এটা কি সবাই বুঝতে পেরেছেন? এখানে কিন্তু 0 মানে 0.3 না, এখানে 0 মানে অথেন্টিক 0ই করতে পেরেছে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এবার পরেরটা দিকে যদি তাকাই, এখন আমাদের হচ্ছে এই 1-0 কেসটা দেখবো। 1-0 মানে হচ্ছে এ তে আছে 1 আর বি তে আছে 0। বি তে 0 থাকা মানে হচ্ছে বি বার হচ্ছে 1। আচ্ছা, বি তে 0 আর বি বার 1 মানে হচ্ছে এই পথটা বন্ধ। আর এতে যেহেতু আপনার 1 আছে, তার মানে আপনার এই পি মসটাও বন্ধ। এতে 1 থাকা মানে হচ্ছে শুধু এন মসটা অন। শুধু যখন এন মসটা 1 আপনার অন হয়ে আছে, তখন আমাদের এই আউটপুটটা 0 পাবে স্যার। শুধু এই পথটা পায়, এবং এই পথে কি আছে, 0 আছে। এন মস তো 0 এর ক্ষেত্রে গুড 0, সে তো গুড 0, জি স্যার। স্ট্রং 0। সো ইভেন্চুয়ালি কিন্তু আউটপুটটা 0 হবে, 0 ভোল্ট হবে। আচ্ছা, এখন ফাইনাল কন্ডিশনটা দেখি। ফাইনালি যখন আমাদের 1-1, দুটাই 1, এটাও 1, বিও 1, তার মানে বি বারটা এখন 0। আচ্ছা, ফার্স্ট অফ অল এ 1 হওয়ার কারণে এই উপরের পি মসটা বন্ধ, নিচের এন মসটা কিন্তু অন। নিচের এন মসটা অন হওয়ার কারণে সেটা আলটিমেটলি কি পাচ্ছিল, এই 1 পাচ্ছে। তার মানে এই 1 দিয়ে সে আউটপুটকে চার্জ করবে কতক্ষণ পর্যন্ত, 0.7 পর্যন্ত। কারণ এন মস তো গুড 1 না, সে 0.7 পর্যন্ত করে আটকে গেছে, আর তুলতে পারছে না। আচ্ছা, দেখি আর কি কোনো উপায় আছে। এই 1-1 এর কারণে আমাদের ট্রান্সমিশন গেটের কি অবস্থা। ট্রান্সমিশন গেটটা কিন্তু বি তে পাচ্ছিল 1, বি বারে পাচ্ছিল 0, তার মানে ট্রান্সমিশন গেটটা কিন্তু অন। যেহেতু যেহেতু ট্রান্সমিশন গেটটা অন, এবং সে কিন্তু এই এ এর 1 এখানে বসে আছে, সো ট্রান্সমিশন গেট ওই 1টাকে আপনার আউটপুটে এনে বাকিটুকু চার্জ করতে হেল্প করে দিবে। অর্থাৎ আপনার এই এফটা এখন 1 ভোল্টে পৌঁছে যাবে। আউটপুট হচ্ছে 1 এবং এটা হচ্ছে 1 ভোল্ট। এখন আমাকে বলেন এটা কিসের ট্রুথ টেবিল? স্যার এক্সঅর গেট। আচ্ছা, এক্সঅর গেটের ডেফিনেশন হচ্ছে এক্সঅর গেট চেক করবে আপনার টু ইনপুট এক্সঅর গেট চেক করবে দুইটা ইনপুট কি ডিফারেন্ট কিনা। স্যার এক্স নর। এক্স্যাক্টলি, এটা দুইটা ইনপুটকে ডিফারেন্ট কিনা চেক করতে পারছে না, এটা দেখছে দুইটা ইনপুট কি সেম কিনা। তার মানে এটা এক্সঅর এর উল্টা, এটা হচ্ছে এক্স নর। এটা এক্স নর। আচ্ছা, যদি এটা এক্স নর হয়, এখন আপনারা এক্স নর এর এক্সপ্রেশনটা লেখেন। এক্স নর এর এক্সপ্রেশনটা এরকম ছিল না? এইটা লিখে আমরা বলতাম যে এটা মানে হলো এক্স নট তো আলটিমেটলি এরকম, অথবা এক্স নট এর আরেকটা ফর্ম আপনারা জানেন এরকম, এটা না এক্স নট এর আরেকটা ফর্ম। এখন এটাকে করতে নাম্বার অফ ট্রানজিস্টর কয়টা লাগে? শুধু এই পার্টটুকুকে কনস্ট্রাক্ট করতে লাগেই হচ্ছে 4 12টা আর স্যার। 4 8, রাইট। আর এ বারকে করতে লাগবে 2টা, আর বি বারকে করতে লাগবে আরো 2টা, সো আপনার লাগছে মোট 12টা। কিন্তু এইখানে আমাদের লেগেছে মোট কয়টা এই সার্কিটে? এই সার্কিটে লেগেছে আপনার মোট 1 2 3 4, 4টা, তাই তো? প্লাস আর কি ছিল, 2টা ছিল আপনার ওই বার করার জন্য শুরুতে, তার মানে ওই সার্কিটে লেগেছে মোট 6টা, যদি ভুল না করে থাকি 6টা। তাহলে দেখেন আপনারা এখানে ট্রান্সমিশন গেট আর পাস ট্রানজিস্টর ডিজাইন করলেন, সুবিধা কিন্তু হলো নাম্বার অফ ট্রানজিস্টর কিন্তু কমে আসছে, এরিয়া কম কম কনজিউম করবে।
এখন বুঝতে পারছেন কোন কোন সার্কিটের ক্ষেত্রে কিন্তু ট্রান্সমিশন গেট এবং পাস ট্রানজিস্টরের বেনিফিট আছে। যদি আপনি এদেরকে প্রপারলি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আমরা সেখান থেকে বেনিফিট বের করতে পারবো। সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন, কারণ আমরা আপনাকে এক্সামে হয়তো বা দিতে পারি একটা পার্টিকুলার ফাংশন লিখে দিয়ে বললাম এটাকে একটু সার্কিট ডিজাইন করার চেষ্টা করেন তো ট্রান্সমিশন গেট আর পাস ট্রানজিস্টর দিয়ে। তারপর ধরেন আপনি ডিজাইন করলেন, আমি আপনাকে প্রশ্ন আরো বলে দিলাম যে ডিজাইনের পরে বলবেন যে আপনার সার্কিটে কোনো সমস্যা আছে নাকি নাই। যদি সমস্যা থাকে সেটাও মেনশন করবেন, সমস্যা না থাকলেও সেটাও মেনশন করবেন। সো ডিজাইন করাটা কিন্তু প্রবলেম না, ডিজাইন করে আপনাকে বলতে হবে যে এই ডিজাইনে কি সমস্যা আছে। এক একজনের এক এক ডিজাইন হবে, কোনো সমস্যা নাই। যদি আপনি আপনার ডিজাইনের প্রবলেম গুলো মেনশন করতে পারেন তাহলে ফুল মার্ক। ক্লিয়ার? জি স্যার। এ আর বি 0 1 এর জন্য এটা একটু আপনি বলবেন। প্রশ্ন আছে? কার কোয়েশ্চেন আছে নাকি আগাবো সামনের দিকে? স্যার এ আর বি 0 1 এর জন্য স্যার আরেকবার একটু দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লালটা। জি স্যার। আচ্ছা আচ্ছা, এ আর বি 0 আর 1, তো এ হচ্ছে 0, এ 0 থাকা মানে হচ্ছে আমাদের এইখানে আছে 0, আর বি হচ্ছে এখন 1, তার মানে বি হচ্ছে 1 আর বি বারটা হচ্ছে সেও 0। আচ্ছা, তাহলে এখন এই অবস্থায় যেহেতু আমাদের এই বি বারটা হচ্ছে 0 আর বি হচ্ছে 1, তার মানে আমাদের এই মাঝখানের যেই ট্রান্সমিশন গেট আছে এটা কিন্তু অন, বিকজ 0টা পাচ্ছিল এই পিমস আর 1টা পাচ্ছিল এনমস। ঠিক আছে, সো ট্রান্সমিশন গেটটা হচ্ছে অন। যেহেতু আর এই ট্রান্সমিশন গেট, ক্ষেত্রে স্যার এই যে বলেন মানে বলেন। যে- এই যে মাঝখানের পোর্শনটুকু যেটা সার্কেল করলেন একটু আগে, এই জায়গায় তো হ্যাঁ, সোর্স বা ড্রেন তো স্যার অলরেডি 0 আছে, সেক্ষেত্রে স্যার এটা 1 বা অফ কিভাবে আমরা বলতে পারতেছি, কারণ এতে তো 0 স্যার। এটার ক্ষেত্রে কোনটা আপনার সোর্স? স্যার বাম আপনার সাইডের আমসার সাইডের এই পয়েন্টটা। আচ্ছা, একটা পিমস অথবা এনমস এর সোর্স কিভাবে ডিফাইন করে? ধরেন একটা এনমস এর এটা গেট, এখন এটার সোর্স হবে কোনটা আর ড্রেইন হবে কোনটা, এটা কিন্তু নির্ভর করে। ঠিক আছে, আবারও শোনেন, এটার সোর্স কোনটা, এটা ড্রেইন কোনটা, এটা কিন্তু নির্ভর করে আপনার কোন পয়েন্টের পটেনশিয়াল বেশি তার উপর। তার মানে আপনি এটা কনস্ট্রাক্ট করার পরে যদি আপনি এই পয়েন্টের পটেনশিয়াল বেশি দেন তাহলে এটা কাজ করবে, বিকজ এটা একটা এনমস, কাজ করবে ড্রেন, এটা কাজ করবে সোর্স। আর আবার আপনি যদি এই পয়েন্টের পটেনশিয়াল বেশি দেন তখন এটা কাজ করবে ড্রেন, ওটা কাজ করবে সোর্স। বুঝতে পেরেছেন? এনমস এর ক্ষেত্রে যেই পয়েন্টের মধ্যে, বিকজ আপনারা যখন আমরা এই জাস্ট একটা ক্লাস পরেই এগুলার ফ্যাব্রিকেশন দেখবো, আমরা একটা লেআউট দেখবো টু বি প্রিসাইজ। লেআউটের মধ্যে দেখবেন যখন লেআউটটা তৈরি করছি ওখানে আমরা শুধু দুইটা ডোপিং করেছি, একটা এন, দুইটা এন ডোপিং করেছি। ওই ডোপিং এর উপরে যে পটেনশিয়াল দিব তার উপর নির্ভর করবে যে কোনটা সোর্স কোনটা ড্রেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা ডোপিং করার পরে যখন কানেকশনটা দিয়ে পটেনশিয়ালটা অ্যাড করব তখন ওই পটেনশিয়াল এর উপর নির্ভর করবে কোনটা আপনার সোর্স কোনটা আপনার ড্রেন। আপনারা যখন শুরুতে ফিগারটা দেখেছিলেন, আমরা যখন সাইড ভিউ থেকে দেখছিলাম এভাবে বলেছিলাম এটা এন প্লাস এটাও এন প্লাস, মাঝখানে বলেছি যে একটা গেট ফর্ম করছে, আমরা পলি দিয়েছি আর সিলিকন ডাইঅক্সাইড। এর মধ্যে কি অন্য কোনো ডিফারেন্স ছিল? আপনি কিভাবে বুঝবেন কোনটা সোর্স কোনটা ড্রেন? আমি তো আপনাকে বলিনি যে এখানে এই কারণে এটা সোর্স, ওটা অন্য ওই কারণে ড্রেন। দুটো কিন্তু দেখতে একই ছিল না, আইডেন্টিক্যাল, দুটো আইডেন্টিক্যাল ছিল না? এক্স্যাক্টলি, সো আপনি কিন্তু দেখে আলটিমেটলি বলতে পারবেন না কোনটা সোর্স কোনটা ড্রেন। ইভেনচুয়ালি আপনার পটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে আপনি কারেন্টের ফ্লো থেকে বুঝবেন যে কোনটা ড্রেন কোনটা সোর্স। আমাদের সোর্স ড্রেনের ডেফিনেশন, এই এস আর ডি এর ডেফিনেশনটা কিন্তু আসেই হচ্ছে কোন জায়গা থেকে? ডেফিনেশনটা হচ্ছে আপনার মেজরিটি চার্জ ক্যারিয়ার কে এবং সে কোথা থেকে কোথায় ফ্লো করছে। সো মেজরিটি চার্জ ক্যারিয়ার আমাদের এখানে হচ্ছে ইলেকট্রন এনমস এর ক্ষেত্রে, সে ফ্লো করবে সোর্স থেকে ড্রেনের দিকে, তার মানে কারেন্ট ফ্লো করবে অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ ড্রেন থেকে সোর্সের দিকে। সো আপনার এই ডিভাইসের মধ্যে যেই দিকে কারেন্ট ফ্লো করবে, যেই পয়েন্ট থেকে শুরু করলো ওইটাকে নাম দিব আমরা ড্রেন। তার মানে ড্রেন কিন্তু সুইচ করতে পারে, কখনো একটা পয়েন্ট ড্রেন অন্যটা সোর্স, কখনো অন্যটা সোর্স এটা ড্রেন।
এটা হতে পারে। তার মানে কখনো এখানে ড্রেন এখানে সোর্স আসতে পারে, কখনো এখানে ড্রেন হয়ে ওখানে সোর্স আসতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। আনলেস আনলেস আবারও বলি, আনলেস আপনি স্পেসিফিক্যালি ভিতরে সার্কিটের অন্য কোনো কনফিগারেশন চেঞ্জ না করেন। এই বাড়তি কথাটা আমাদের এখনকার জন্য না, এটা হয়তো বা পরে কোনোদিন আমরা দেখতে পারি। আনলেস আপনারা ভেতরের কোনো কনফিগারেশন যদি চেঞ্জ না করেন, তাহলে ইউজুয়ালি এটাই হবে আপনার ফাইনাল লেআউট, এবং এই লেআউটের মধ্যে ড্রেইন সোর্স ডিপেন্ড করবে পটেনশিয়াল ডিফারেন্সের উপরে। আবারও বলি, যদি আনলেস আপনি ভেতরে অন্য কোনো কনফিগারেশন চেঞ্জ না করেন, এই বাড়তি কথাটা এখন আমাদের না বুঝলেও চলবে, শুধু মনে রাখবেন যে যদি আমরা বাড়তি অন্য কোনো কাজ না করি, তাহলে এতদিন পর্যন্ত আমরা যেভাবে লেআউট বানাচ্ছি বা সামনে বানাতে দেখবো, সেখানে সোর্স বা ড্রেন ডিফাইন হবে পটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে। আমরা স্পেসিফিক্যালি কোনো টার্মিনালকে বলতেই পারবো না যে এটা সোর্স এটা ড্রেন। আপনারা যখন ল্যাবে কাজ করবেন, আপনারা করবেন তো ভার্চুওসোতে, সেখানে স্কেমাটিক আপনারা আঁকবেন খুব শীঘ্রই। সেখানে আঁকার সময় দেখবেন আপনাদেরকে আমরা যেই এনমস বিমস গুলো দিব, যে পার্টিকুলার মডেল গুলো, সেখানে দেখবেন অ্যারো দেওয়া থাকবে, এভাবে অ্যারো থাকবে বা ভেতরের দিকে এভাবে বডিতে অ্যারো দেওয়া থাকবে। ওই অ্যারোর উপর ডিপেন্ড করে আমাদেরকে ঠিক করতে হবে, মানে আমরা বুঝতে পারবো যে কোনটা এনমস কোনটা পিমস, এবং এর কোনটা ড্রেন কোনটা সোর্স, কারণ অ্যারো থাকে হচ্ছে সোর্স পয়েন্টে। এবং অ্যারো ডিরেকশন থেকে বুঝবো যে কোন দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে বা কোন দিক দিয়ে বেরোচ্ছে, বিকজ ওগুলা স্পেসিফিক্যালি আপনার ডিরেকশন দিয়ে আঁকা। কিন্তু আপনারা যখন ওই একই জিনিস দিয়ে ল্যাবে তো প্রথমে কাজ করবেন, এবং ল্যাবে মোটামুটি অলসো কাজ করবেন স্ট্যাটিক সিমস দিয়ে, কিন্তু যদি কখনো আপনাদেরকে কোনো ট্রান্সমিশন গেটের প্রজেক্ট দেওয়া হয়, তখন কিন্তু এই যে সিম্বল গুলো দিয়ে ল্যাবে কাজ করবেন, এগুলো ইন্টারচেঞ্জেবল হবে। আমার কথা হয়তো বা এখন বুঝতে পারছেন না। যদি কখনো ল্যাবে আমরা ট্রান্সমিশন গেট বা পাস ট্রানজিস্টর দিয়ে কাজ করি, তখন আপনারা দেখতে পারবেন যে আমাদের এই অ্যারো তখন ম্যাটার করবে না, অ্যারো যে কোনো দিকে থাকলেই কাজ করবে সার্কিট, বিকজ ইভেনচুয়ালি যখন আপনি লেআউটে যাবেন, তখন এই অ্যারো মিনিংলেস। ঠিক আছে? আবারও বলি, আনলেস সার্কিটের ভিতরে আপনি কোনো পার্টিকুলার কনফিগারেশন সেট করে না রাখেন, আপনার অ্যারো মিনিংলেস। শুধু অ্যারো দেওয়াই হয় হচ্ছে আমাদের বোঝার জন্য। আপনারা সামনে ভার্চুয়াসে যখন কাজ করবেন, তখন দেখবেন যে এই অ্যারো দেয়া থাকবে ওখানে, ওখানে এনমস এবং পিমস এরকম অ্যারো দেয়া থাকবে, যেখানে আমরা ডিফাইন করেই দিব আপনাকে যে এটা ড্রেন এটা সোর্স, এভাবে কানেকশন আপনারা দিবেন। কিন্তু ওইটা শুধুমাত্র স্কেমাটিকের ক্ষেত্রে সত্য। যখন লেআউট আপনি আঁকবেন অ্যাজ এ লেআউট ইঞ্জিনিয়ার, তখন আপনার কোনো ড্রেন সোর্স ঠিক ঠিকানা নাই। আপনি নিজের মতন কনস্ট্রাক্ট করেছেন, যে পয়েন্টে পটেনশিয়াল বেশি সেটা হবে ড্রেন, যে পয়েন্টে পটেনশিয়াল কম সেটা হবে সোর্স, এনমস এর ক্ষেত্রে। আর পিমস এর ক্ষেত্রে উল্টা, যে পয়েন্টে পটেনশিয়াল বেশি সেটা হবে সোর্স, যে পয়েন্টে পটেনশিয়াল কম সেটা হবে ড্রেন। ক্লিয়ার? সো জি স্যার। এই ডেফিনেশন গুলো আসবে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে। এই কারণে আপনার এখানে একই জিনিস ড্রেনও হতে পারে, একই জিনিস আবার একটু পরে সোর্স হয়ে চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য বলছিলাম যে এই ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে আমাদের এখন যেহেতু ডিসচার্জিং অবস্থায় আছে, তার মানে তার এনমস এর ড্রেনটা হচ্ছে এখানে, এবং পিমস এর সোর্সটা হচ্ছে ওই একই জায়গায়। আগে যেটা চার্জিং এর ক্ষেত্রে একরকম ছিল, এখন ডিসচার্জিং এর ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে গেছে। ঠিক আছে? তো বলছিলাম যে এখানে জিরো আছে, এই জিরোর জন্য এবং এই 0 আর 1 এর জন্য আমরা দেখলাম একটু আগেই যে আমাদের এই মাঝখানের গেটটা কিন্তু অন। যেহেতু এটা অন, তার মানে এই জিরোটা আউটপুটে চলে আসবে, মানে আউটপুটে যাই থাকুক না কেন, সেটা কিন্তু আলটিমেটলি ডিসচার্জ হওয়ার পুরো কমপ্লিট, বিকজ ট্রান্সমিশন গেট মানে ফুল কমপ্লিট ডিসচার্জ করে দিতে পারবে, অর্থাৎ আপনার আউটপুটটা কিন্তু ফুল কমপ্লিট ডিসচার্জ হয়ে যাবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এই কারণে বলছিলাম যে আমাদের এই আউটপুটটা হচ্ছে 0 ভোল্ট বা জিরো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, তাহলে আপনাদের কিছু সার্কিটের কনসেপ্ট আছে, সেটা একটু বলে দেই। মানে হচ্ছে সার্কিট ডিজাইন কনসেপ্ট আছে কিছু, সেটা একটু বলে দিই। প্রথমত আমরা সার্কিট যখন ডিজাইন করলাম, তখন আমাদের ডিজাইনের মেইন সাইজিং তো আপনারা ইভেন্চুয়ালি দেখে ফেলেছেন যে কিভাবে আমরা ট্রানজিস্টরের সাইজিং করি। এখন সাইজিং এর সময় ওখানে একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় প্রোগ্রেসিভ সাইজিং। এগুলো জাস্ট কনসেপচুয়ালি বলছি, যখন আপনারা সার্কিট সাইজিং করবেন, তখন এগুলো এই মুহূর্তে করবেন না, এটা জাস্ট কনসেপচুয়ালি কিভাবে করা উচিত সেটা বলা হচ্ছে। বাট প্র্যাকটিক্যালি এটা আপনাদের এই মুহূর্তে করার দরকার নাই। ধরেন আমি একটা এনমস এর নেটওয়ার্ক আঁকছি, এনমস ইন সিরিজ স্ট্যাকে আছে। ধরেন এরকম অনেকগুলো এনমস সিরিজ স্ট্যাকে দিয়ে গ্রাউন্ড হলো। প্রোগ্রেসিভ সাইজিং এর মানে হচ্ছে, আমরা ধরেন যখন এটা সাইজ করছিলাম, আপনারা দেখেছেন এটা যখন সাইজ করেছি,
তখন এখানে আর বানানোর জন্য আমরা বলেছিলাম যে আচ্ছা সবগুলোকে 4x করে করতে হবে, এরকম বলেছিলাম না এনমস এর ক্ষেত্রে? বিকজ ইভেন্চুয়ালি এটা হয়ে যায় 4r, সেটাকে আমাদের আর বানানোর জন্য সবাইকে 1/4 করে 4x করে দিতে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই ট্রানজিস্টরটা কোন ক্যাপাসিটরকে ডিসচার্জ করে? সে হচ্ছে শুধু এই লোড ক্যাপাসিটরকে কিন্তু ডিসচার্জ করে। কিন্তু যেই নিচের, এটা ধরেন এটা প্রথম ট্রানজিস্টর ছিল, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ। লক্ষ্য করে দেখেন সেকেন্ড যে ট্রানজিস্টরটা আছে T2, এটা কিন্তু এই সিএল কেও ডিসচার্জ করবে, পাশাপাশি কিন্তু এর আগে যেই নোডে একটা ক্যাপাসিটর ছিল ইন্টারনালি, সেটাকেও কিন্তু ডিসচার্জ করবে, মানে সে বেশি কারেন্ট কন্ডাক্ট করতে হবে। দেখেন T3 যেটা, সেটা কিন্তু এই সিএল, তার আগের ওই ক্যাপ, আবার তার ইমিডিয়েট আগের নোড ক্যাপ, এটাকেও কিন্তু ডিসচার্জ করবে। তার মানে তাকে আরো বেশি ডিসচার্জ করতে হবে। ফাইনালি এই T4 সে কিন্তু এই পথ দিয়ে যখন ডিসচার্জ করবে, সে উপরের এই ক্যাপ, তার পরের ক্যাপ, এর পরের ক্যাপ এবং তার নিজের ওই নোড ক্যাপ, এই সবাইকে কিন্তু সে ইভেন্চুয়ালি ডিসচার্জ করবে। তার মানে হচ্ছে যত আপনি নিচের দিকে নেমেছেন, যত আপনার আউটপুট নোড থেকে আপনি দূরে গেছেন সিঙ্ক অথবা সোর্সের দিকে, তত আপনার যেই ট্রানজিস্টর গুলো আছে সেগুলোকে বেশি চার্জ অথবা বেশি ডিসচার্জ করতে হয়, মানে বেশি পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করতে হয়। এটা কি সবাই বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে তার রেজিস্ট্যান্স হতে হবে সবার চাইতে কম, বিকজ তাকে বেশি কারেন্ট কন্ডাক্ট করতে হচ্ছে। এই কারণে মনে রাখবেন যে আমরা যেটা ইভেনলি সাইজিং করেছি সবাইকে 4x 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 করে, সাইজিংটা আসলে ভালো হতো যদি আপনি সবার নিচেরটাকে একটু বড় রাখতেন এবং ইভেন্চুয়ালি উপরের দিকে ছোট করতেন, বিকজ নিচেরটাকে বেশি পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের নিচেরটা সাইজ হচ্ছে, আমি বইয়ের নোটেশন ব্যবহার করছি M1 M2, তার উপরেটা M3 আর উপরেটা M4, তাহলে আপনার সাইজিংটা হতে হবে M1টা বড় একটু, তার চাইতে M2 একটু ছোট, M3 আর একটু ছোট, তার চাইতে M4 আর একটু ছোট। আমরা যেটা আগে করেছিলাম ক্লাসে M1 সমান সমান M2 সমান সমান M3 সমান সমান M4, সেটা আসলে এভাবে সাইজিং করতে পারলে বেটার হয়। এটা হচ্ছে অ্যাডভান্সড ওয়ে ডিজাইন সার্কিট ডিজাইন করার অ্যাডভান্সড ওয়ে, যে আমরা এইভাবে প্রোগ্রেসিভ সাইজিং করতে পারলে ভালো হয়। আমাদের থিওরিটিক্যালি ক্লাসে পড়ার জন্য ইকুয়াল করলে চলে, সমস্যা নাই, বাট যদি আমরা এভাবে করতে পারতাম, যারা অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন করছেন তারা হচ্ছে এইভাবে প্রোগ্রেসিভ সাইজিংটা করেন। স্ট্যান্ডার্ড সেল দিয়ে করলে সাধারণত ইকুয়ালি করা হয়, কিন্তু যদি কেউ কাস্টম ডিজাইন করে তাহলে সাধারণত কাস্টম ডিজাইনের ক্ষেত্রে মন মতন করা যায়, কারণ আমরা ছোট সার্কিট করছি তো। সো এটা করা হয় সাধারণত স্ট্যান্ডার্ড সেলের ক্ষেত্রে, আর এই প্রোগ্রেসিভটা করা হয় হচ্ছে কাস্টম ডিজাইনের ক্ষেত্রে। কাস্টম ডিজাইনের ক্ষেত্রে এরকম আমরা উইথ চেঞ্জ করে করে সেট করি যে আচ্ছা কোথায় বেশি পরিমাণ কারেন্ট ফ্লো কন্ডাক্ট করতে হবে সেখানে আমরা উইথটা বাড়াবো, এবং যেখানে আমার কন্ডাকশনটা কম লাগছে সেখানে উইথটা কমাবো। সবাই ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, সরি, আরেকটা জিনিস বলি, ট্রানজিস্টর অর্ডারিং। ট্রানজিস্টর অর্ডারিংটা হচ্ছে ওটা কোত্থেকে আসছে? ট্রানজিস্টর অর্ডারিংটা আসবে, ধরেন আমাদের এখানে ABCD ছিল। আমি আপনাদেরকে এই সার্কিট ডিজাইনের সময়, ট্রানজিস্টর লেভেল ডিজাইনের সময় শুরুতে বলেছিলাম যে তখনকার জন্য ধরে নেন এদের সিকোয়েন্স ম্যাটার করছে না, আমি ABCD রাখলেও যা, BADC রাখলেও একই কথা, এরকম বলেছিলাম যে যেই এই চারটা সিরিজ আছে যে কোনো একটাকে যে কোনো একটা জায়গায় দেন, সমস্যা নাই। কিন্তু আসলে এটার একটা মানে বেটার ওয়ে আছে করার, সেটা হলো যে আপনার যেটা লেট অ্যারাইভিং সিগন্যাল হবে, মানে যেই সিগন্যালটা সবার পরে আসবে বা লাস্টে আসবে, আপনার ABCD কিন্তু একসাথে উপস্থিত হবে না। ধরেন একটা আসলো আগে, আরেকটা একটু পরে, আরেকটা হয়তোবা খুব আগে, আরেকটা হয়তোবা একসাথে, এরকম হতে পারে। এখন যেই সিগন্যালটা আপনার লেট অ্যারাইভিং সিগন্যাল, আপনারা সেই লেট অ্যারাইভিং সিগন্যালকে আউটপুট নোডের কাছে রাখবেন। কথাটা বুঝতে পেরেছেন কি বললাম? আপনার যেটা লেট অ্যারাইভিং সিগন্যাল সেটাকে আপনারা আউটপুট নোডের কাছে রাখবেন, তাহলে আপনার সার্কিট অপারেশনটা ফাস্ট হবে। কি বললাম? আপনার যেটা লেট অ্যারাইভিং সিগন্যাল, বিকজ আপনার যেটা সবার শেষে এসছে সেই সিগন্যাল থেকে আপনার আউটপুটটা চেঞ্জ হওয়ার মাঝখানের দূরত্বটাকে আমরা বলছিলাম তার প্রপাগেশন ডিলে। তাহলে লেট অ্যারাইভিং যেই সিগন্যালটা ছিল
সেই লেট অ্যারাইভিং সিগন্যালটাকে আপনারা আউটপুট নোডের কাছে রাখবেন। লেট অ্যারাইভিং সিগন্যালকে দাঁড়ান, আপনারা লেট অ্যারাইভিং সিগন্যালকে কাছে রাখবেন আউটপুট টার্মিনালের। কেন? কারণ আপনার লেট অ্যারাইভিং সিগন্যাল কে কেন আমরা আউটপুট টার্মিনালের কাছে রাখবো একটুখানি দেখি, তাহলে বুঝতে সহজ হবে। ধরেন আপনার একটা, এটা তো এই বাম দিকে আঁকা, এটা তো একটা NAND 4, এটা তো একটা NAND 4। NAND 4 আউটপুটটা কখন 0? যখন ইনপুটে সবাই 1। এখন ধরেন আমরা NAND 4 এর জন্য এভাবে আছে, এই NAND 4 আছে, ধরেন A সবার শেষে আসে, এটা হচ্ছে লেট অ্যারাইভিং, ঠিক আছে? আর আমরা বললাম বি সি ডি অলরেডি 1 এসে বসে আছে, আর ইন্টারনালি ক্যাপ আছে, এটা ধরেন C1, এই ইন্টারনাল ক্যাপ হচ্ছে C2, আর এই ইন্টারনাল ক্যাপ হচ্ছে C3, আর আউটপুটে এটা হচ্ছে C লোড। ধরেন এই অবস্থায় আছে। এখন প্রথম কেসে আপনি এ কে দিয়েছেন দূরে, বি সি ডি এরা আগে 1 1 হয়ে বসে আছে, এ কে দিয়েছেন দূরে, এ হচ্ছে সবার শেষে আসবে। তাহলে আগে বি সি ডি এসে কিন্তু লাভ হয়নি। কেন লাভ হয়নি বললাম? কারণ এ এখনো আসে নাই, এ এখনো 0, এ 1টা হবে একটু পরে। এ যেহেতু এখনো 0, C1 C2 C3 CL এরা কেউই কিন্তু ডিসচার্জ হতে পারছে না, বিকজ এই পথটা এখনো বন্ধ, এরা কেউ কিন্তু ডিসচার্জ হতে পারতেছে না। কিন্তু যদি আপনার কনফিগারেশনটা এরকম হতো, আপনার কনফিগারেশনটা যদি এরকম হতো, আপনি এখানে দিয়েছেন এ, এখানে বি, এখানে সি, আর এখানে ডি, এদের মাঝখানে ক্যাপ আছে, লোড ক্যাপ আছে, B1 C1 D1 আগে হয়ে আছে, আর এ হচ্ছে লেট অ্যারাইভিং সিগন্যাল। তাহলে কি হচ্ছে দেখেন, বি সি ডি তো আগেই 1 হয়ে বসে আছে, তার মানে এই পথটা আগেই ছিল, আগেই ছিল, আগেই ছিল, এই ক্যাপগুলো কিন্তু আগেই ডিসচার্জ হয়ে বসে আছে, তারা ডিসচার্জ হয়ে আছে। শুধুমাত্র আপনার লেট অ্যারাইভিং সিগন্যাল এ যখন আসবে, তখন এই সিএল টা ডিসচার্জ হবে। আগে আপনার এ পরে আসার কারণে সিএল C1 C2 C3 সবাই ডিসচার্জ হয়েছে। তার মানে আপনার ফর্মুলাটা কি ছিল? আর টাইমস সিএল প্লাস C1 প্লাস C2 প্লাস C3, এরকম ছিল। আর এখন কিন্তু আপনার শুধু সিএল টা ডিসচার্জ হবে, বাকিগুলো কিন্তু ডিসচার্জ হয়ে বসে আছে। তার মানে এখন আপনার হচ্ছে শুধু আর টাইমস সিএল।
স্যার